সকালে ঘুম থেকে উঠে মার্কেটের দিকে রওনা দিলাম। পথিমধ্যে দেখলাম কিছু ছেলে একটা মেয়ের ওড়না ধরে টানাটানি করছে। দেখে মাথায় রক্ত উঠে গেছে। কী করি এখন? একা তো ওদের সাথে পারবো না, তাই তাড়াতাড়ি ক্লাবের ছেলেদের ফোন দিলাম। রাফি, আপন, শান্ত, তোরা কই? কিছু পোলাপান নিয়ে মোহনার সামনে চলে আয়। দোস্ত, তুই দাঁড়া, আমরা 2 মিনিটে আসছি। আমি দেরি না করে লাঠি নিয়ে ওদের মারতে আসলাম। পেছন থেকে কিছু ছেলে আমাকে ধরে ফেলল। আমি আর লড়তে পারলাম না। ওরা আমাকে মারতে লাগলো। ততক্ষণে আমার বন্ধুরাও চলে আসলো। ছেলেগুলো আমাকে ছেড়ে দিল। বন্ধুরা কয়েক গা মারতে সবগুলো লেজ গুটিয়ে পালালো। আমরা মেয়েটাকে ছাড়িয়ে নিলাম। এই মেয়ে, তুমি এখানে কি করছো? আর ওরা কারা? ভাইয়া, আমি কলেজে যাচ্ছিলাম আর এই ছেলেগুলো আমাকে জোর করে। বলেই কাঁদতে শুরু করলো মেয়েটি। ও আচ্ছা, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। তারপর মেয়েটাকে বাড়িতে পৌঁছে দিলাম। আপনাদের তো বলাই হয়নি, আমার যে কোনো বিপদে আমার বন্ধুরা সবার আগে এগিয়ে আসে। আমার জন্য ওরা জীবনও দিতে পারে। ওদের সাথে আমার ভাইয়ের সম্পর্ক। এবার চলুন আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আরিফ হোসেন নওশাদ। ডিপ্লোমা দিয়ে সেকেন্ড ইয়ারে পড়ি। বখাটে একটা ছেলে। খাই দাই ঘুমাই, গল্প লিখি আর বাইক রাইডের প্রতিযোগিতা আছে। এবার গল্পে আসা যাক। বন্ধুরা যে যার মতো বাসার দিকে রওনা দিলাম। হঠাৎ একটা পুলিশের গাড়ি এসে আমার সামনে থামলো। কিছু অফিসার নেমে আমার হাতে হাত করা পুড়িয়ে গাড়িতে তুলল। তারপর থানায় এনে লকআপে ঢোকালো। তারপর লাঠি এনে এক ম্যাডাম আসলো। ম্যাডামকে দেখে আমি তো ক্রাশিত। এত সুন্দর কোনো পুলিশ হতে পারে? আমি অন্য রাজ্যে হারিয়ে গেলাম। ম্যাডামের ডাকে বর্তমানে আসলাম। কি রাস্তায় রাস্তায় ঘুরে মারামারি করা হচ্ছে? কনস্টেবল সাহেব, কিছু গরম ডিম নিয়ে আসেন তো। ও মা, বলে কি? গরম ডিম দিয়ে কি করবেন ম্যাডাম? কি করব সেটা আনলেই দেখতে পারবা। বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিছুই করিনি। ওই ছেলেগুলো একটা মেয়ের সাথে অসভ্যতামি করেছে, তাই ওদের মেরেছি। চুপ, একদম কথা বলবি না। ততক্ষণে আমার বন্ধুরা উকিল সাহেবকে নিয়ে চলে এসেছে জামিন নিয়ে। সেদিনের মতো বেঁচে গেলাম, না হলে যে রাগে পুলিশ ম্যাডাম একেবারে গরম ডিম দিয়ে দিত। আব্বা আম্মু কিছুই জানে না আমি যে এতক্ষণ শ্বশুর বাড়ি ছিলাম। কি ব্যাপার সাহেব, সারাদিন কোন কাজে ছিলেন? বাবা বন্ধুদের সাথে বাবা বন্ধুদের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। মিথ্যা বললাম, নইলে কেলানি খেতে হতো। এসব আড্ডাবাজি আমার ঘরে চলবে না। ওকে বাবা। বাবা সামনে থেকে এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মা দুপুরে খাবারের জন্য ডাক দিলেন। খুব খিদে পেয়েছে, মনে হয় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। সারাদিন কিছুই খায়নি, আবার খায়নি বললেও ভুল হবে। শ্বশুরবাড়িতে কয়টা ডান্ডার বাড়ি খেয়েছিলাম। খাবার খাওয়ার জন্য টেবিলে বসলাম। কি ব্যাপার আমার গুণধর ছেলে, সারাদিন কোথায় ছিলেন? খাওয়ার সময় তো ঠিকই আসেন। মা, আমার যে কত বিজনেস তুমি জানো? সেই বিজনেসে টাকা আসে না, শুধু যায়। বেশি কথা না বলে খেয়ে আমাকে উদ্ধার কর। আর কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নিলাম। তারপর রুমে গিয়ে একটু রেস্ট নিলাম। বিকেলবেলা আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বের হলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম এক জায়গায় অনেকগুলো লোক জমা হয়েছে। আস্তে আস্তে সেখানে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে উঠে গেছে। দেখে সেদিনের পুলিশ ম্যাম কিছু বখাটে ছেলেকে আচ্ছা করে ধোলাই করছেন। আমি তো ভয়ে শেষ। তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়লাম। এবার আসুন পুলিশ ম্যামের পরিচয়টা দিয়ে দেই। ওনার নাম নিশাদ, গায়ের রং দুধে আলতা। এখানকার থানার ভারপ্রাপ্ত মহাপরিচালক। গুন্ডা বদমাশটা ওনার নাম শুনলে ভয়ে কাঁপে। এবার গল্পে আসা যাক। সেখান থেকে এসে ক্লাবের বন্ধুদের সাথে আড্ডা দিলাম। কি রে, সেদিন কেমন দিল পুলিশ ম্যাম? শালা, তোদের সাথে আর কথাই বলবো না। সারাদিন খালি পচাস। খুব রেগে গিয়ে কথাটা বললাম। সরি দোস্ত। কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। কিছু দূর যেতেই আবার পুলিশের গাড়ি এসে হাজির, কিন্তু আজকে ম্যাডাম শুধু একা গাড়িতে। এই ছেলে, এদিকে আসো। গাড়ির কাছে আসলাম। বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিছুই করিনি। আরে ভয় পেও না, আমি তোমাকে ধরতে আসিনি। আমার ভয়টা একটু কাটলো। গাড়িতে ওঠো, তোমার সাথে কথা আছে। কি কথা ম্যাম? বেশি কথা না বলে ওঠো বলছি। আমি গাড়িতে উঠে পড়লাম। ম্যাডামের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি সুন্দর চাহনি, পরীর মতো চেহারা। আমি কিছু বুঝলাম না, এত সুন্দর মেয়েরা কেন যে পুলিশের চাকরি করে। এমন হাঁ করে কি দেখছো? ম্যাডামের ডাকে বর্তমানে ফিরলাম। না মানে ম্যাডাম কিছু না, খুব লজ্জা পেলাম,
তারপর ম্যাডাম যা জিজ্ঞেস করলেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই, প্রেম টেম করো নাকি? গার্লফ্রেন্ড আছে? কি বলেন ম্যাডাম, নিজেকে সামলাতে পারি না আর গার্লফ্রেন্ড সামলামো কেমনে? ভালো ছেলে। সাবধান, কোনো মেয়ের দিকে তাকাবে না, আর কথাও বলবে না। যদি দেখি তাহলে একদম থানায় নিয়ে গিয়ে ঢুকিয়ে রাখবো। কি কাণ্ড, উনি তো রীতিমতো হুকুম চালাচ্ছে। আমি কি ওনার স্বামী নাকি? ওকে ম্যাম, আপনি যা বলবেন তাই হবে, বিরক্তির ভাব নিয়ে বললাম। মনে থাকে জানো? আর তোমার নামটা তো জানা হলো না। ম্যাম, আমার নাম আরিফ হোসেন। কোন ক্লাসে পড়ো? অনার্স প্রথম বর্ষে পড়ি। চল। কি চলবে ম্যাডাম? কিছু না, চুপচাপ বসে থাকো। ম্যাম, আমি বাসায় যাব। ও, তাহলে তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। ফোন নাম্বার দিয়ে কি করবেন ম্যাম? তোমার খোঁজ খবর নিব, কোথাও আবার অকারেন্স করো যদি। আসলে ম্যাম, আমি ফোন চালাই না, আব্বু আমাকে ফোন কিনে দেয় নাই। ডাহা মিশা কথা, প্রতি মাসে 2টা কিনি আর 2টাই বিক্রি করি। কি বলো, এত বড় ছেলে এখনো ফোন ইউজ করো না? আচ্ছা চলো আমার সাথে, বাসায় পরে যেও। কোথায় ম্যাম? চলো, গেলেই দেখতে পারবা। আমি আর কিছু বললাম না, গাড়ি চললো। গাড়িটা এক বড় মোবাইল শপের সামনে এসে থামলো। ম্যাম বলল, নামো তাড়াতাড়ি। তারপর নেমে শপিং মলের ভিতরে প্রবেশ করলাম। ম্যাম স্মার্টফোন দেখতে লাগলেন। দেখো তো এই ফোনটা পছন্দ কিনা। ম্যাডাম, অনেক ভালো, কিন্তু কার জন্য? একজনকে গিফট করব। ও ভালো, তার নিশ্চয়ই পছন্দ হবে। তারপর ম্যাম ফোনটা কিনে নিয়ে বললেন। চলো। তারপর আমরা গাড়িতে গিয়ে বসলাম। ম্যাম আমার হাতে ফোনটা আর ওনার কার্ডটা দিয়ে বললেন, আমার নাম্বারটা সেভ করে রাখবা, অন্য কারো নাম্বার যেন না দিই। ম্যাম কি দরকার ছিল আমার জন্য এত দামি ফোন কেনার? আমার ইচ্ছে হয়েছে তাই। তারপর ম্যাম আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিলেন। বাই, সি ইউ লেটার। বাই ম্যাম। যাক বাবা, সকালে কার মুখ থেকে যে উঠেছিলাম যে দিনটা এত ভালো গেল। বিনা ইনভেস্টমেন্টে 20,000 টাকা দামের একটা ফোন পেলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আম্মু খাবারের জন্য ডাকছেন। আরিফ, খাবার খেয়ে যা, আমরা বসে আছি। ওকে, আসেছি আম্মু। তারপর খাবার খেতে টেবিলে বসলাম। কি আজকে এত খুশি খুশি কেন? ব্যাপার কি? কই কিছু না তো, আমার তো মুখটাই এমন। তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে আসলাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, পুলিশ ম্যাম আমাকে এত দামি একটা ফোন কেন কিনে দিলেন? তাহলে উনি কি আমাকে ভালোবেসে ফেলেছেন? সত্যি বলতে আমিও প্রথম দেখাতে ওনার প্রেমে পড়ে গেছি, যাকে বলে লাভ অ্যান্ড ফার্স্ট সাইট, প্রথম দেখায় প্রেম। এসব ভাবতে ভাবতে ফোনটা বেজে উঠল। এত রাতে আবার কে ফোন করলো? নাম্বার চেয়ে দেখি পুলিশ ম্যাম। ওনার নাম্বার পুলিশ ম্যাম দিয়ে সেভ করে রেখেছিলাম। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কি করছো? কি আপনি? চিনেও না চেনার ভান করলাম। আমাকে চিনতে পারছো না? আমি তোমার পুলিশ ম্যাম। ও ম্যাম, আপনি? আমি তো আপনার কথাই ভাবছিলাম। আমার কথা ভাবছিলে কেন? এই যে আপনি আমার কত কেয়ার করেন তাই। ও আচ্ছা, শোনো, কাল সকালে রেডি থেকো, তোমাকে নিতে আসবো। ওকে ম্যাম। গুড নাইট। সেম টু ইউ ম্যাম। তারপর ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। ঘুম আসে না, শুধু ম্যামের কথাই মনে পড়ছে। কিছুতেই ওনার চাঁদমুখখানা ভুলতে পারছি না। কোনো রকম রাতটা পার করলাম। সকালে কে যেন আমাকে ডাকছে, খেয়াল না করে ঘুমিয়ে রইলাম। কোলবালিশটা শক্ত করে জড়িয়ে ধরলাম, কিন্তু আশ্চর্য, কোলবালিশটা আজকে তো নরম লাগছে কেন? যা আরেকটু ঘুমাই। হঠাৎ অনুভব করলাম কি যেন নড়াচড়া করছে আমার বুকের ওপর। শালার কোলবালিশেরও কি হাত পা আছে নাকি? পরে যা দেখলাম তার জন্য 2 মিনিট পাগল ছিলাম। দেখি কোলবালিশ ভেবে ম্যামকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। আমি চিৎকার করতে লাগলাম, আহ আহা আহা। ম্যাম আমার মুখটা চেপে ধরলেন। এই চুপ, তো সারা মতো যাচ্ছ কেন? ম্যাম আপনি এখানে কেন? আমি এতক্ষণ আপনাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। কান্না করতে লাগলেন। চুপ, হাজির বলে। আমি আসছি তোমাকে নিতে। আন্টি বললো তুমি নাকি রুমে ঘুমাচ্ছ, তাই তোমাকে জাগাতে আসলাম। তুমি তো আমাকে জড়িয়ে ধরে। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি ভেবেছিলাম কোলবালিশ। ঘুমের মধ্যে আমি কি করি কিছুই ঠিক নাই। প্লিজ ম্যাম, কাঁদবেন না। আচ্ছা ওকে ওকে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তোমাকে নিয়ে বের হবো। ম্যাম কান্না থামিয়ে, ওকে ম্যাম, আপনি 2 মিনিট বসেন, আমি 2 ঘন্টায় আইতেছি। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। ম্যাম
আপনি একটু ড্রয়িং রুমে যান, আমি চেঞ্জ করব। আমি কোথাও যাব না, এখানেই চেঞ্জ করো। আমি চোখ বন্ধ করলাম, যা দেখার তো আগেই দেখেছি। মনে মনে বললেন ম্যাম। তারপর আমি তাড়াতাড়ি একটা সাদা শার্ট আর প্যান্ট আর ব্লেজার শুজ পরে রেডি হলাম। ওয়াও, তোমাকে তো দারুণ লাগছে। থ্যাংক ইউ ম্যাম। আর ম্যাম, শাড়িতেও আপনাকে অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। হয়েছে হয়েছে, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। আর আন্টিকে বলো ফিরতে রাত হবে। তারপর আম্মুকে বলে বেরিয়ে পড়লাম। সারাদিন ম্যামের সাথে ঘুরলাম। রাতে ম্যাম তার এক বান্ধবীর বাসায় নিয়ে আসলেন। তার বান্ধবীর নাকি জন্মদিন। বাড়িটা কি সুন্দর করে সাজানো, আর এখানে সব মেয়ে মানুষ। এত মেয়ের মাঝে আমি খুবই অসহায়। তখন ম্যামের কিছু বান্ধবী আমাদের দিকে এগিয়ে আসলেন। নিজেদের মধ্যে বলতে শুরু করলো, আই আই দেখ, ছেলেটা কি স্মার্ট, হ্যান্ডসাম, কিন্তু এই ছেলেটা নিশাতের সাথে কি করছে? এই নিশাত, তোর সাথে এই হিরোটাকে? একদম নজর দিবি না, চোখ তুলে ফেলবো। নিশাত আস্তে আস্তে তার বান্ধবীদের বলল। দাদুলা ভাই কেমন আছেন? আমি এদের মুখে ডোলাবাই ডাক শুনে অবাক। আমি এদের কোন বনে জামাই? আমি কিছুটা বিরক্তিকর ভাব নিয়ে বললাম, জি ভালো। আপনারা? সবাই একসাথে বলল। দুলাভাই যখন এসেছে, শালিরা কি খারাপ থাকতে পারে? আচ্ছা দুলাভাই, আমরা এখন আসি, পরে কথা হবে। আর আমাদের বোনটাকে একটু সামলে রাখবেন, হারিয়ে যেন না যায়। হেসে চলে গেল। আমি কথাবার্তা শুনে বারবার অবাক হচ্ছি। শালার বিয়েই করলাম না, তার আগেই দুলাবাই ডাক শুনতে হয়। এমন ভাগ্য কজনের আছে? কতগুলা শালি। আপাতত এসব চিন্তা বাদ দিতে হবে। এদিকে জন্মদিনের কার্যক্রম শুরু হয়ে গেল। রাতও প্রায় 12টা বেজে গেল। সবাই চিল্লাচিল্লিতে ব্যস্ত। শালার সবগুলাই মাইয়া। তাজে মাঝে আমি এক অসহায় হাড্ডি। কেক কাটা শুরু করলো নিষেধের বান্ধবী হাসনা হেনা। কেক খাওয়া শেষে এক অপরের মুখে কেক মাখাতে ব্যস্ত। হঠাৎ চমকে উঠলাম, কে যেন আমার মুখে কেক মাখিয়ে দিয়েছে। যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। চেয়ে দেখে নিষেধের এক বান্ধবী। একটু আগেই তার সাথে আমার পরিচয় হলো। আমার মাথায় রক্ত উঠে গেছে, দাগে গাটা থরথর করে কাঁপছে। ইচ্ছে করছে কষে একটা চড় মারি। মুহূর্তেই তাকেই দেখি নিষেধ তার বান্ধবীর গালে চড় বসিয়ে দিয়েছে। আমি তো দেখেই শেষ। যে কাজ আমি করব নিশাতই করে ফেললো। যাক বাবা, সবাই সব আয়োজন বন্ধ করে দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তোর সাহস কি করে হয় ওর গালে কেক মাখানোর, ওর গায়ে হাত দেওয়ার? বান্ধবী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিশাত আমার কাছে এসে নিজের শাড়ি দিয়ে আমার মুখটা পরিষ্কার করে দিল। আমি হা করে নিষাদের কার্যক্রম দেখছি, সাথে বাকি সবাইও। তারপর নিশাত আমার হাতে ধরে টেনে সেখান থেকে নিয়ে আসে, আমাকে গাড়িতে এসে বসালো। তারপর আমি আর ম্যাডাম কোনো কথা বললাম না। আরে কাল একটু পার্কে দেখা করতে পারবে? আমি কোনো কথা বললাম না। নিশাত কি বলছে আমার কোনো খবরই নাই। আমি শুধু নিশাতের দিকে তাকিয়ে রইলাম। কি করলো মেয়েটা? কি হলো আরে, আমি কি বলছি শুনতে পেয়েছো? না ম্যাডাম, কি যেন বলছিলেন। এই তুমি সারাদিন ম্যাডাম ম্যাডাম বলো কেন? নিষেধ বলে ডাকবে, মনে থাকে জানো। ওকে কালকে পার্কে চলে আসবে, ওকে? ওকে ম্যাম। থুকু নিশাত, তারপর পুলিশ ম্যাম। মানে নিশাত আমাকে বাসার সামনে নামিয়ে বাই বলে চলে গেল। আমিও রুমে চলে আসলাম। বারবার নিশাতের আজকের পাগলামিগুলো মনে পড়ছে, কিন্তু হঠাৎ মনে প্রশ্ন জাগলো, নিশাত আমাকে কাল পার্কে কেন দেখা করতে বলল? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম খবরই নেই। সকালে উঠে পার্কের থেকে রওনা দিলাম। পার্কের কাছে যেতেই যা দেখলাম আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাটিতে বসে পড়লাম। দেখি পুলিশ ম্যাম মানে নিশাত রক্তমাখা শরীর নিয়ে রাস্তায় পড়ে আছেন, কেউ ধরছে না। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। দৌড়ে ম্যামের কাছে চলে আসলাম। ম্যামকে কোলে তুলে নিলাম, হাসপাতালের দিকে রওনা দিতে লাগলাম। তখনই একটা পুলিশের গাড়ি এসে আমার সামনে থামলো। ভাই, ম্যামকে তাড়াতাড়ি গাড়িতে ওঠান। আমি কিছু না ভেবে তাড়াতাড়ি ম্যামকে গাড়িতে তুললাম। আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। জানি না কেন নিজেকে কন্ট্রোল করতে পারছি না। হাসপাতালের সামনে এসে আমি আর পুলিশ অফিসার ম্যামকে আইসিইউতে পাঠালাম। আমার ভেঙে পড়া দেখে পুলিশ অফিসার বলল, আচ্ছা ভাই, ম্যাম আপনার কে হয়? আমি কি এটা না হয় পরে জানলেন, আগে বলুন ম্যামের এই অবস্থা কি করে হলো? আপনি কিছু জানেন? তারপর পুলিশ অফিসার মানে ম্যামের সহকারী বলতে শুরু করলো,
তাহলে শুনুন, আমি হলাম এখানকার থানার পুলিশের সহকারী মহাপরিচালক। 1 মাস আগে নিশাত ম্যাম এখানে পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক হিসেবে জয়েন করেছিল। এখানকার মেয়র জলিল সাহেব ম্যামকে অন্যায় অফার করে কিনতে চেয়েছিল। ম্যাম রাজি না হওয়াতে ম্যামকে নানা রকম হুমকি দেয়। একদিন জামিল সাহেবের বখাটে ভাই সোহেল একটা মেয়েকে ধর্ষণ করে। ম্যাম তাকে থানায় ধরে এনে মারধর করে, কিন্তু জামিল সাহেব তার ভাইকে পলিটিক্যাল পাওয়ার দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। যাওয়ার সময় ম্যামকে মেরে ফেলার হুমকি দেয়। তাই তো আজ ম্যামকে মেরে ফেলতে চেয়েছে। ম্যামের সহকারীর কথা শুনে রাগে আমার শরীর কাঁপতে লাগলো। ইচ্ছে করছে ওই শালা জামিলকে কাঁচা খেয়ে ফেলি। আমাকে এখনো চেনে না। মেয়র জামিলকে আমি ভালো করে চিনি, উনি আমাকে ভালো করে চেনে, কারণ এর আগে আমিও আমার বন্ধুরা মিলে ওর লোকজনকে বহুবার মেরেছি। তারপর ডাক্তার আসলেন। শুনুন, ওনার ইমিডিয়েটলি ও পজিটিভ ব্লাড প্রয়োজন। আমাদের এখানে আপাতত এই গ্রুপের রক্ত নেই। যেখান থেকে পারেন রক্ত নিয়ে আসুন। তাহলে তাড়াতাড়ি আমার সাথে আসুন। ডাক্তার সাহেব, আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, প্লিজ আমার কাছ থেকে রক্ত নিন। আমি গিয়ে রক্ত দিলাম। শরীরটা ক্লান্ত লাগছে, কাউকে বুঝতে চাইনি। বাইরে গিয়ে ম্যামের সহকারীকে বললাম, ভাই আপনি এখন বাসায় চলে যান, আমি এখানেই আছি। ওকে ভাই, ম্যামের দিকে খেয়াল রাখবেন। আমি পরে আবার আসবো। আমি আস্তে করে ম্যামের কাছে বসে পড়লাম। ম্যাম গভীর ঘুমে আচ্ছন্ন। ম্যামের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। অনেকক্ষণ পর ম্যামের জ্ঞান ফিরল। ম্যাম আস্তে আস্তে চোখ খোলেন আর সরাসরি আমার দিকে তাকালেন। আরিফ, তুমি? আর আমি কোথায়? নিশাদ, তুমি এখন হাসপাতালে। তুমি রাস্তায় রক্তাক্ত হয়ে পড়েছিলে, আমি তোমাকে হাসপাতালে নিয়ে আসলাম। তুমি কোনো চিন্তা করো না, আমি ওদের কাউকে ছাড়বো না, কুকুরের মতো মারবো। ম্যাম কান্না করতে শুরু করলেন। নিশাদ প্লিজ কেঁদো না, আমি আছি তো তোমার সাথে। আরিফ, তুমি আমাকে কখনো একা ছেড়ে যাবে না তো? আমি কোথাও যাব না। আরিফ, আমি তোমাকে পার্কে দেখা করতে বলেছিলাম জানো? কেন বলো তো? কারণ আমি তোমাকে সময়ের ব্যবধানে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি কিছুই চিন্তা করতে পারি না। প্লিজ অ্যাকসেপ্ট মি। নিশাদ কেঁদে দিয়ে বলল, আসলে আমি পুলিশ ম্যাম মানে নিশাদকে খুব ভালোবেসে ফেলেছি। ওর মায়াবী চেহারার প্রেমে পড়ে গেছি। নিশাদ তুমি কি বলছো? আমি একটা বেকার ছেলে, কোনো ইনকাম নেই আমার, আমি তোমাকে কিভাবে চালাবো? আমি তো নিজেই চলতে পারি না। অনিচ্ছা সত্ত্বেও কথাগুলো বললাম। তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি শুধু আমাকে ভালোবাসবে। আমার যা আছে তা দিয়ে আজীবন বসে খেতে পারবো। তাছাড়া আমার কোনো চাকরি আছে। আমি কোনো কথা না বলে চুপ করে বসে রইলাম। কিছু না বলতেই নিশিত আমার শার্ট ধরে টান দিয়ে নিচের গায়ের উপর ফেললো। এবার বলল, বলো আমাকে ভালোবাসো। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। ম্যাম খুশিতে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর আমিও ম্যামকে জড়িয়ে ধরলাম। এরপর আমি নিশাতের জন্য রিলিজ লেটার নিয়ে আসলাম। এতদিন হাসপাতালে থেকে মেয়েটা কেমন যেন শুকিয়ে গেছে। আমি ওর মায়ের জড়িয়ে পড়লাম। আমি ম্যামকে নিয়ে হাসপাতাল থেকে বের হতেই ম্যামের সহকারী শাকিল ভাই হাজির হলেন। ম্যাম আমার কাঁধে হাত দিয়ে রুম থেকে বের হচ্ছেন। আমাদের এইভাবে দেখে শাকিল ভাই তো অবাক। আরে শাকিল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শাকিল ভাই, আপনি জানতে চেয়েছিলেন না আপনার ম্যাম আমার কি হয়? হ্যাঁ। আপনাদের ম্যাম হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আমি ওনার সামনে কথাটা বলতেই ম্যাম লজ্জায় আমার বুকে মুখ গুজলেন। সরি স্যার, আমি চিনতে পারিনি। আরে আপনি আমাকে স্যার বলছেন কেন? ভাই বললে খুশি হব। তাছাড়া আমি আপনার বয়সে ছোট। ওকে ভাই, চলুন। ম্যাম চলুন, আপনাকে বাসায় পৌঁছে দিই। আচ্ছা চলুন। তারপর শাকিল ভাই আমাদের ম্যামের বাসায় ছেড়ে দিলেন। ম্যাম আমি থানায় যাই, অনেক ফাইল পড়ে আছে। আর হ্যাঁ ম্যাম, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আসবেন না, আমি সব সামলে নেব। তারপর শাকিল ভাই সেখানে চলে গেলেন। আমি ম্যামকে নিয়ে বাসায় ঢুকলাম। ম্যামের বাসাটা 3 তলা ছাদ বিশিষ্ট। ম্যামকে আস্তে করে নিয়ে ওর রুমে শোয়ালাম। মাথায় হাত বুলিয়ে দিলাম। নিশাদকে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। আব্বা মনীষও চিন্তা করছে। নিশাদ তুমি চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, আমি আসি। রাত অনেক হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। আমি আবার সকালে আসবো। প্লিজ যেও না, রাতটা এখানেই থেকে যাও। আমার মা বাবা রাজশাহীতে, আমাদের পুরনো বাড়িতে। আর তারা এখনো জানে না যে আমার এই অবস্থা। আমার খুব ভয় হচ্ছে। তুমি কি বলছো? আমার এখানে থাকাটা উচিত হবে না।
সবাই বাজে মন্তব্য করবে। কেউ কিচ্ছু বলবে না, আর বললে একদম থানায় নিয়ে ভরে রাখবো। নিশাদ অনেক জোরাজোরি করলো। আমিও রাজি হয়ে গেলাম, কারণ এই অবস্থায় নিশাদকে একা ফেলে যাওয়া ঠিক হবে না। আব্বুকে ফোন করে বললাম আমি আজ বন্ধুর বাসায় থাকবো, রাতে ফিরতে পারবো না, কোনো চিন্তা না করতে। ঠিক আছে, আমি সোফায় ঘুমাবো, তোমার বিশ্বাস নাই কি করে বসো। ওকে ওকে। আমি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে কারো চিৎকার শুনে ঘুম ভেঙে গেছে। উঠে দেখি নিশাদ। নিশাদ, কি কি হয়েছে তোমার? নিশাদ চিৎকার করলো কেন? আমি আসলে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছিলাম। নিশাদ ভয়ে ভয়ে বলল, ও ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। এই না, আমি একা ঘুমাতে পারবো না, আমার ভয় করছে। তুমি খাটে এসে ঘুমাও। আচ্ছা ঘুমাবো, কিন্তু মাঝখানে বালিশ রাখবে। আর এতটুকু সাহস নিয়ে আসামিদের ধরো কিভাবে? স্বপ্ন দেখি তো ভয় পাও। আসলে পুলিশের পোশাক পরলে শরীরে একটা ভাব চলেই আসে। হয়েছে হয়েছে, কেমন সাহসী তা তো দেখতেই পাচ্ছি। এবার ঘুমিয়ে পড়ো। ওকে, গুড নাইট। তারপর মাঝখানে কোলবালিতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নিশাদ বাচ্চা মেয়েদের মতো আমার বুকের উপর পা তুলে ঘুমিয়ে আছে। আমি ওকে সরিয়ে ফ্রেশ হয়ে আসলাম। নিশাদ, ওঠো, ফ্রেশ হয়ে নাও, ওষুধ খেতে হবে। তারপর নিশাদ উঠে ফ্রেশ হয়ে নিল। আমি নিশাদকে বাইরে থেকে খাবার এনে খাইয়ে দিলাম। আমি হালকা কিছু খেয়ে নিলাম। এভাবে প্রায় 15 দিন লাগলো নিশাদের সুস্থ হতে। আরিফ, আমি আজকে একটু থানায় যাব। আমি কতদিন যাই না, কত কেস পড়ে আছে কে জানে। ওকে চলো, তোমাকে পৌঁছে দেই। ওকে চল। তারপর নিশাদকে ওর গাড়িতে করে থানায় নিয়ে আসলাম। আমাকে আর নিশাদকে হাত ধরে আসে দেখে থানা সবাই অবাক, কারণ কিছুদিন আগে তারাই আমাকে ধরে এনেছিল। অবাক হওয়াটা স্বাভাবিক। সবাই দাঁড়িয়ে নিশাদকে সালাম দিল। কেমন আছেন ম্যাডাম? জি আলহামদুলিল্লাহ। তারপর নিশাদ আমাকে নিয়ে ওর কেবিনে ঢুকলো। আরিফ বলো কি খাবে? স্পেশাল কিছু খাবো। বলো স্পেশাল কি খাবে? আজ তুমি যা খেতে চাইবে তাই খাবো, কারণ এখন তুমি আমার অতিথি। তোমার মিষ্টি ঠোঁট দুটো খাবো। এটা বাসা না থানা, এখানে এসব চলবে না। বাসায় যেয়ে নি তারপর দেখা যাবে। না, আমি এখন খাবো, আমার আর সহ্য হচ্ছে না। এই বলে আমি নিশাদের দিকে এগিয়ে আসতে লাগলাম। নিশাদ পেছনে যেতে লাগলো। এই কাছে আসবে না, আমার লজ্জা করে। আমি ওকে আর কিছু বলতে না দিয়ে 4 ঠোঁট এক করে দিলাম। আহ, কি মিষ্টি তোমার ঠোঁট ঠোঁটো। কিন্তু দরজার দিকে তাকিয়ে দেখি শাকিল ভাই মুচকি মুচকি আসে, কারণ দরজাটা যে খোলাই ছিল। ম্যামের চোখ পড়তেই শাকিল ভাই চলে গেল। এভাবে 5 মিনিট থাকার পর ছেড়ে দিলাম। জানেমান, তোমার ঠোঁট ছোট এত মিষ্টি কেন বলো তো? তোমার ঠোঁট ছোট দেখলে আমি তোমার লোভই সামলাতে পারি না, শুধু কিস করতে ইচ্ছে করে। চালু তো ছেলে, একটু শরম নেই না তোমার? সবাই দেখে ফেলো না আমাদের। দেখছে তো ভালোই হয়েছে, তাদের একটু সিনেমা দেখার শখ হয়েছে। হয়েছে শৈতান, এখন যাও, অনেক ফাইল পড়ে আছে। আচ্ছা যাচ্ছি, ফোন করবে কিন্তু। ওকে যাও। তারপর আমি থানা থেকে বের হতে লাগলাম। বের হতেই বড় ধরনের শখ খেলাম। মেয়র জামিল ও তার ভাইয়েরা থানা থেকে যাচ্ছে। আমি বুঝতে পারলাম কুছ তো গাড়বার হ্যাঁ, ওরা আবার নিষেধের কোনো ক্ষতি করবে না তো? শালাকে তো বিশ্বাস নেই। শালা, তোদের আজকে পেয়েছি, আমার নিষেধের গায়ে হাত তুলেছিস, তোদের একটাকেও বাড়ি ফিরতে দেবো না। দেখি তোকে কোনভাবে আজ বাঁচায়। তাড়াতাড়ি ক্লাবের ছেলেদের ফোন করলাম, সবাই আমার ফ্রেন্ড। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসলো। রাফি, তোর এখানে দাঁড়া, আমি ভেতর থেকে আসতেছি। থানার ভেতরে ঢুকলাম। এই কোথায় যাচ্ছিস? মেয়রের বদমাস ভাই আমার কলার ধরে পড়ল। মাথায় রক্ত উঠে গেছে। রাগের মাথায় মেয়রের ভাইয়ের টান বরাবর আঘাত করলাম। টান ফেটে রক্ত পড়ছে। থানার ভেতরে চিৎকার শুনে আমার বন্ধুরাও চলে আসলো। তারপর মেয়রের লোকদের ধরে বাইরে নিয়ে গেল, কারণ আমরা বন্ধুরা ছিলাম 100 জনের মতো, আর ওরা মাত্র 10 জন। নিশাতের কেবিনের দিকে নজর গেল। দেখলাম নিশাতের কেবিন বন্ধ, আর ভেতরে নিশাতের চিৎকার শোনা যাচ্ছে। আমি লাথি মেরে কেবিনের দরজা ভেঙে ফেললাম। দেখি মেয়র জামিল বলছে, সালি, তোকে একবার মেরে ফেলতে চেয়েছি, কিন্তু তোর ভাগ্য ভালো বেঁচে গেছিস। কিন্তু আজ তোর এমন অবস্থা করব, কোথাও মুখ দেখাতে পারবি না। তারপর নিশাদকে জড়িয়ে ধরে নিশাদ চিৎকার করছে। আমি ম্যামের লাঠি নিয়ে টাচ করে মেয়র জামিলের মাথায় আঘাত করলাম। শালা মাটিতে লুটিয়ে পড়ল। আরেকটা মারতেই
শাকিল ভাই আমার লাঠিটা ধরে ফেললো। আরিফ ভাই, এভাবে মারলে তো মরে যাবে। শালা আগে সুস্থ হোক, তারপর পাছায় গরম ডিম দিব। মেয়র হয়েছে বলে যা ইচ্ছে তাই করবে নাকি? তারপর নিশাত দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, কান্না শুরু করলো। শাকিল ভাই, আপনারা থানায় থাকতে এই অসভ্যটা থানায় এসে অসভ্যতামি করার সাহস পায় কি করে? আসলে ভাই, আমি একটা আসামি ধরতে গিয়েছিলাম, এসেই দেখি এই অবস্থা। আর বাকিরা চাকরি হারানোর ভয় কিছুই বলে না। শাকিল ভাই, আপনারা থানায় থাকতে এই অসভ্যটা থানায় এসে অসভ্যতামি করার সাহস পায় কি করে? তারপর পুলিশ অফিসারদের কিছুক্ষণ জ্ঞান দিলাম। ওরা মেয়র জামিলকে টেনে হসপিটালে নিয়ে গেল। আমিও নিশাদকে নিয়ে বেরিয়ে পড়লাম। নিশাদ এখনও আমাকে জড়িয়ে ধরে কাছে। আমি গাড়ি ড্রাইভ করে নিশাতের বাসার সামনে চলে আসলাম। ওর কান্না যেন কিছুতেই থামছে না। আমি ওকে নিয়ে ওর রুমে গেলাম। তুমি কেন ওদের মারতে গেলে? ওরা যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে? নিশাদ, কান্না করো না। ওই বদমাইশটা আমার কিছুই করতে পারবে না। ও তোমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছে। তোমার যদি কোনো কিছু হয়ে যেত, আমি কি নিয়ে বাঁচবো বলতে পারো? এত ভালোবাসো আমায়? নিজের জীবনের থেকে বেশি। নিশাদ একটা দুষ্টু হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। ওর গোলাপি ঠোঁট আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিলাম। এভাবে 5 মিনিট থাকার পর নিশাদ বলে উঠল, বিয়ে করবে আমায়? হুম সত্যি? হুম 3 সত্যি। আর তুমি আজ আমার কাছে যা চাও আমি তাই দিব। খুশি হয়ে, নিশাদ সত্যি দিবা? হুম। আমি শুধু তোমার গোলাপি ঠোঁটের কোমল পরশ পেতে চাই। এই বলে আমি নিশাতের খুব কাছে চলে আসলাম। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে আছে। নিশাত বিছানায় পড়ে গেল। বাকিটা ইতিহাস। আমাদের মধ্যেই থাক। নিশাত, আজকে তোমাকে মা বাবার কাছে নিয়ে যাব, কিন্তু শোনো, আমি আগে বাসায় যাব। তার কিছুক্ষণ পর তুমি বাসায় আসবে। নিশাতকে সব বুঝিয়ে দিলাম। আমি বাসায় চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সারাদিন অনেক ধকল গেছে। বিছানা শুতেই ঘুমের রাজে হারিয়ে গেলাম। কিছুক্ষণ পর নিশাত আমাদের বাসায় আসলো। কলিং বেলে চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি ব্যাপার মা, তুমি হঠাৎ? আম্মু নিশাতকে আগে থেকে চেনে, কারণ নিশাত এর আগে একবার আমাদের বাড়িতে এসেছে। পাঠক পাঠিকাদের নিশ্চয় মনে আছে। আন্টি, আপনার ছেলে কোথায়? আমি ওকে অ্যারেস্ট করতে এসেছি। নিশাত মুচকে এসে বলল, কেন মা, আমার আরিফ কি করেছে? অনেক বড় অপরাধ করেছে আপনার ছেলে। একটা নিরীহ মেয়ের মন চুরি করেছে। মেয়েটা ওর জন্য রাতে ঘুমাতে পারে না। নিশাত এক নিঃশ্বাসে বলে ফেলল। নিশাতের কথা শুনে আম্মু আর হাসি থামাতে পারছে না। মা, আমার ছেলে কোন মেয়ের মন চুরি করেছে শুনি? আমি তার চাঁদ মুখখানা দেখতে চাই। কার আবার? আমার? কথাটা বলে নিশাত জিভ পায়ে কামড় দিল। কি বলে ফেললাম? নিশাত লজ্জায় মাথা তুলতে পারছে না। আম্মু বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসি দিল। ও মা, তাই নাকি? আমার আরিফ তোমার মন চুরি করেছে? আমার অপদার্থ ছেলেটা এতদিনে একটা কাজের কাজ করলো। এত মিষ্টি একটা মেয়ে। নিশাত আম্মুর পা শুয়ে সালাম করলো। মা নিশাত নিচে বসে আছে। আমি রুমে নাক থেকে ঘুমিয়ে আছি। হঠাৎ কে যেন আমার পা ধরে টেনে খাটের নিচে ফেলে দিল। আমি চিৎকার করে উঠলাম, কোন শালা রে আমার ঘুমটা নষ্ট করলো? ঘুম ঘুম চোখে বললাম, আমি তো সারা তলে তলে টেম্পু চালাও, আমরা বললেই হরতাল। আমার চাচাতো বোন ইভা। কি হয়েছে বলছি তো নাকি? নিচে গিয়ে দেখ কি হয়েছে। হারামি, আমার মনটা ভেঙে দিল। ছাড়া পড়বো তোর উপরে। ইভা ন্যাকা কান্না করে। তারপর নিচে নেমে দেখি আম্মু, আব্বু আর আমার ছোট বোন তাহমিনা মিলে নিশাতের সাথে গল্প করছে। আম্মু বলল, কি ব্যাপার আমার গুণধর ছেলে, এত এগিয়েছেন আর আমরা কিছুই জানি না। এত মিষ্টি একটা মেয়ের মন চুরি করেছে, অথচ আমরা কিছুই জানি না। আম্মু নিশাতকে দেখেই বলল। আমি লজ্জায় শেষ। তোরা কেউ মাইরালা আমারে। আন্টি, আমার মাম্মি আর বাপি আরিফকে দেখতে চেয়েছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কালকে আরিফকে নিয়ে রাজশাহী রওনা দেব আর আমাদের বিয়ের কথাটা ফাইনাল করব। আব্বু আম্মু সবাই রাজি হলো। তারপর নিশাত বাসার দিকে রওনা দিল, কিন্তু আম্মু যেতে দিল না। মা, নিশাত, আজকে তুমি এখানেই থাকো, এখান থেকেই রওনা দিও। ওকে আন্টি। আন্টি না আম্মু বলো। ওকে আম্মু। সেই দিন রাতে নিশাত আমাদের বাড়িতে থেকে যায়। রাতে অনেক
খোশ গল্প করলাম। তারপর সবাই যে যার মতো ঘুমিয়ে পড়লাম। আমি আমার রুমে আর নিশাত আমার বোন তাহমিনার রুমে ঘুমিয়ে পড়লাম। সকালে পড়ে নিশাত আমাকে জাগিয়ে আব্বু আমাকে সালাম করে সবার থেকে বিদায় নিয়ে আমি আর নিশাত রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। আমি রাজশাহীর কিছু চিনি না, জীবনে প্রথম যাব, কি কাণ্ড। আমি আর নিশাত ট্রেনে উঠলাম। স্টেশনে যে কত মানুষ আমাদের দিকে তাকিয়েছিল তার কোনো হিসাবই নেই। কারণ আমি পুলিশিনীর বয়ফ্রেন্ড। পাঠক ভাইয়েরা পারলে পুলিশিনী বিয়ে কইর, তাহলে রাস্তায় রাস্তায় সালাম পাবা। ট্রেনে উঠে নিশাদকে জানালার পাশে সিটটা দিলাম। নিশাদ আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ট্রেন চলছে, আমি বাইরের প্রকৃতি দেখছি। কিছুক্ষণ পর নিশাদকে উঠিয়ে হালকা কিছু খাইয়ে দিলাম, সাথে আমিও খেয়ে নিলাম। ট্রেন আমাদের গন্তব্য স্টেশনে থামলো। আমি নিশাদকে বললাম, নিশাদ ট্রেন তো থেমে গেছে, আমরা কি এখন নামবো? ও হ্যাঁ, নামো। তারপর আমরা নিশাতের বাসা দিকে রওনা দিলাম। বাড়িটা অনেক পুরনো, কিন্তু সৌন্দর্যে কোনো কমতি নেই। 3 তলা বাড়ি। আমরা বাসার ভিতরে ঢুকতেই অনেকগুলো মেকআপ সুন্দরী আমাদের ঘিরে ধরল। নিশাত, এটা নিশ্চয়ই আমাদের দুলাভাই। আহ, কি কিউট! কোথায় পেলি এই হিরো? আমি লজ্জায় মাথা তুলতে পারছি না। আগে পরিচয় হলে দুলাভাইকে নিয়ে পালিয়ে যেতাম। নিশাত রেগে গিয়ে চোখ গরম করে ওই মেকআপ সুন্দরীর দিকে তাকালো। এই, তোরা দেখেছিস ওদের কি ভালোবাসা? আমরা একটু দুলাভাইয়ের সাথে প্রেমালাপ করব, সেটাও সহ্য হয় না। নিশাতকে উদ্দেশ্য করে মেকআপ সুন্দরীরা বলছে আর জোরে জোরে হাসছে। তখন একজন 40 বছরের বয়সী মহিলা এসে বলল, মা নিশাত, জামাই বাবাজিকে নিয়ে ভেতরে আয়। আমি বুঝতে পারলাম উনি নিশাতের মাম্মি। আমি ওনাকে সালাম করলাম। উনি আমাকে ধরে ফেললেন। তারপর আঙ্কেল আন্টি আমার মা বাবা সম্পর্কে জিজ্ঞেস করলো। আঙ্কেল বলল, বাবা, তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে। তার চেয়ে বড় কথা হলো তোমাকে নিশাত পছন্দ করেছে। ওর পছন্দই আমাদের কাছে সব। আমি চাই তোমার বাবা মার সাথে কথা বলে তাড়াতাড়ি তোমাদের বিয়েটা দিয়ে দিতে। আঙ্কেল আপনারা যা ভালো মনে করেন। নিশাত বিয়ের কথা শুনে মাথা নিচু করে আছে লজ্জায়। আমরা খাবারের পর্ব শেষ করলাম। নিশাত আমাকে আমার থাকার রুমটা দেখিয়ে দিল। রুমটা বেশ সাজানো গোছালো। রুমে ঢুকে নিশাত দরজা বন্ধ করে দিল। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কি ব্যাপার নিশাত, আজ এত খুশি খুশি লাগছে তোমাকে? নিশাত লজ্জায় মাথা গুঁজে আছে। এসো তোমার লজ্জা দূর করে দেই। নিশাত চলে যেতে লাগলো। আমি ওর হাত ধরে ফেললাম, টেনের ঠোঁট চেপে ধরলাম। আহ, কি মিষ্টি! হঠাৎ কোথা থেকে যেন একটা 6 থেকে 7 বছরের মেয়ে এসে বলল, এই ছেলে, তুমি আমার আপুকে কিস করলে কেন? আমাকে চোখে দেখো না, আমি কি কিউট! হাজারো ছেলেরা আমার উপর বাস খায়, টুকু ক্রাশ খায়। আমি বিচিটার কথা শুনে 1 মিনিট পাগল ছিলাম। মাইরালা বলে কি বিচি মেয়েটা? এই পেয়েছি, তোমার ওপর ছেলেরা বাস খায়, টুকু ক্রাশ খায়, ঢপ দেওয়ার আর জায়গা পাও না। ওই বুইড়া খাটাস, একদম বিচ্ছি বলবে না। আমার বয়স 6 বছর, আর আমি জানি আমি দেখতে অনেক সুন্দরী, আপুর চাইতেও। না না না, তুমি তো ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দরী। কি বলো তুমি? আমার সাথে ঐশ্বরিয়া রায় যায়? কোথায় শেহজাদি আর কোথায় হারামজাদি? আমি হলাম শেহজাদি। হাই হাই, ওই কি বিচিটা! আল্লাহ, দড়ি ফেলাও, আমি ওপরে উঠে যাই। আর বুইড়া খাটাস, তুমি চাইলে আমাকে প্রপোজ করার একটা চান্স দিতে পারো। অ্যাকসেপ্ট করবো কিনা করবো না সেটা পরে ভেবে দেখবো। হায় আল্লাহ, তুমি এসব শোনার আগে আমার আর নিলা না কেন? বিথি, তুই যাবি এখান থেকে? সবসময় শুধু পাকনামি। যাচ্ছি যাচ্ছি। আর এই হলো, শোনো, চান্স মিস করো না, পরে পস্তাবে। বিথি চলে গেল। আমি আর নিশাত হাসতে হাসতে শেষ। বিথি মেয়েটা বয়সের চাইতে বেশি পাক না, এতদিনে যে কোনো ছেলের মাথা খারাপ করে দিবে। পাঠক ভাইয়েরা সাবধানে থাইকো। নিশাত আমাকে একটা উম্মা দিয়ে চলে গেল। আমি একটু ঘুমিয়ে পড়লাম। সারাদিন অনেক জার্নি করেছি, খুব ক্লান্ত লাগছে। শুয়ে পড়তেই ঘুমের হাজে হারিয়ে গেলাম। বিকেলে নিশাতের ডেকে ঘুম ভাঙলো। ক্লান্ত শরীর নিয়ে মন উঠতেই চাইছে না, তবুও উঠলাম। কি ব্যাপার সাহেব, ঘুম ভাঙলো? কোথায় একটু আদর করবে? না করে উনি শুধু ঘুমায়। আমার লক্ষ্মীটা রাগ করে না, আসলে খুব ক্লান্ত লাগছে, তাই উঠতে মন চাইছে না। আচ্ছা শোনো, তোমার ওঠা লাগবে না।
আমি তোমার খাবার নিয়ে আসবো। আচ্ছা। নিশাত আমার রুম থেকে চলে গেল। সবাই রাতের খাবারের জন্য বসলো। মা নিশাত, আরিফ বাবাজিকে খেতে ডাক। আম্মু, ও ক্লান্ত অনেক জার্নি করে এসেছিল। মাম্মি, তুমি আমাকে খাবারটা দাও, আমি দিয়ে আসছি। আচ্ছা মা, নেই। নিশাত খাবার নিয়ে আমার রুমে আসলো। আমার বাবুটা ওঠো, খাবার খাবে। তুমি খেয়েছো? নিশ্চয়ই খাওনি। এসো, আমার সাথে খাবে। তারপর আমি আর নিশাত একে অপরকে খাইয়ে দিতে লাগলাম। হঠাৎ আমার মুখে প্রচণ্ড ঝাল অনুভব করলাম। আমি ঝাল একদম খেতে পারি না। আমি কোনো কথা বলতে পারি না। নিশাত আমাকে পানি দিল। পানি খেয়ে ঝাল আরও দ্বিগুণ বেড়ে গেল। আচমকা নিশাত আমাকে টেনে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল। মুহূর্তেই আমার সব ঝাল দূর হয়ে গেল। কি সাহেব, চাল গেল? নিশাত দুষ্টু হাসি দিয়ে জানলা যে কি আর কোনো উপায় আছে? যে মিষ্টিটা খেলাম, খাবারটুকুও খেয়ে নিলাম। নিশাত কিছু বলবে? ও, বুঝতে পেরেছি, বিয়ের আগেই তো সব সেরে ফেলেছ, এখন বলতে কি সেরা তো লজ্জা? তারপর নিশাত আমাকে উম্মা দিয়ে চলে গেল। পরের দিন আমি আর নিশাত ঢাকায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছি। তার জন্য আমি রেডি হচ্ছি, সাথে নিশাতও। এমন সময় আমার রুমে নিশাতের পিচি বোন বেঁধে এসে হাজির। কি রে বুইড়া খাটাস, চান্স না নিয়ে চলে যাচ্ছিস? আমার বোনের মধ্যে কি পেয়েছিস যে আমার মধ্যে নেই? হালার হুমন্দির বইনে বলে কি? তুই কি মিস করছিস নিজেও জানিস না। মাইলালা, এক জেলায় বাঁচি না ঘরে ঢুকেছে সাপ, আরেক জেলায় বাঁচি না বৌতি কয় বাপ। আমার সোনার কিউট শালিকা, আমি তোমার বোনকে ভালোবাসি চিরদিন। আমার আকাশ তোমার বোনের বাতাস, তোমার গলায় দিছে কাশি। আমার সোনার পাকনা পিচ্ছি শালিকা, আমি তোমার বোনকে ভালোবাসি। কি সুন্দর না গানটা? যা হারামজাদা, আর কোনোদিন যেন তোর মুখ না দেখি বুইড়া খাটাস। বিথি রেগে কে? আমার হুমুদির বোন রাগ করেছে মনে হয়। শোনো শালিকা, তোমার বোনের সাথে আমার ইয়েটি হয়ে গেছে, তাই তোমাকে নিয়ে ভাবার টাইম নেই, বুঝলা? ও মা, কি কাণ্ড! ও তাহলে আমি এখন যাই। এই বলে বিথি দৌড়ে চলে গেল। আমি পেছন থেকে ডাকলাম, ওই হুমুদির বোন আয়, তোরে নিয়ে পালাইয়া যায়। নিশাত সেজে গোজে রেডি হয়। আমি ওর দিকে একই তাকিয়ে রইলাম। আজকে আমার পাগড়িটাকে পরীর মতো দেখাচ্ছে। একবার বিয়েটা করে নেই, তারপরে সুদরা সব বের করবো। তার উপর আবার বইয়ের পয়সায় বসে বসে খাবো। কি কাণ্ড, ভাবা যায়? শাশুড়ি মা আর শ্বশুর পাদারের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর আমার পাগড়িটা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা ঢাকায় বসে সোজা আমাদের বাড়িতে চলে আসলাম। কি রে বাবা, তোরা আসছিস? আসতে কোনো সমস্যা হয়নি তো? না আম্মু, কোনো সমস্যা হয়নি। এবার ভিতরে আয়। আর শোন, আগামী সোমবার তোর আর নিশাত মামুনির বিয়ে। আমি নিশাত মামুনির আম্মুর সাথে কথা বলেছি, তারা সম্মতি দিয়েছেন। তারা আগামীকাল চলে আসবেন। আম্মু, তুমি কি সত্যি বলছো? সত্যি। আমি খুশিতে আম্মুকে জড়িয়ে ধরলাম। নিশা তো আজ ভীষণ খুশি। আমি রুমে গিয়ে একটা ব্রেক ডান্স দিলাম, তারপর ফ্রেশ হলাম। আজ সোমবার, আমার বিয়া। ঠেলা সামলাও, আমার মতো বিচি বলায় আবার বিয়াও করে। ভাবা যায় এগুলা? নিশা তার আমি বিয়ের পিড়িতে বসলাম। কাজী হোমন্দির পথে আমারে কবুল কইতে কয়। আমি ভাবতেছি কবুল কমো নাকি আবুল কমো। পাঠক ভাইয়েরা কি বলেন, কোনটা কমো? আরে আমি জানি তোমরা কইবা আবুল কইতে, কিন্তু আমি এত বোকা না। আমি এদিকে আবুল কই আর তোমরা আমার বউরে নিয়ে ভাগো, তাই না? এই ধান্দে আছো তোমরা, তাই না? তা হবে না চান্দু। বিয়ের কাজ সম্পন্ন হলো। আজকে মগো বাসের রাত, বাসের রাত। আমি ছাদের উপর বসে আছি। আজকে একটু ভয় লাগে। আজকে এত ভয় লাগে কেন? বিয়ের আগে তো সব শেষ করলাম, তখন ভয় করে নাই, কিন্তু এখন কেন ভয় করে? এমন সময় আমার ডেঞ্জারাস পিচি শালিকা বিথি ছাদে এসে হাজির। কি রে বুইড়া খাটাস, কাম তো সারলি, আর আমার মতো সুন্দরীর চান্সটাও মিস করলি। এবার যা, বাসের সাথে আমার বোনের তোরে বাঁশ দেওয়ার জন্য বসে আছে। বিথি, ও বিথি, আমার শয়তানের হাড্ডি শালিকা। আমি ভাবতেছি আমার ফ্রেন্ড লিস্টে কিছু শেষটা ফ্রেন্ড আছে যারা চোরের মতো গল্প পড়ে আর চোরের মতো চলে যায়। তাদের সাথে তোর বিয়া দিব। তুই কি পারবি ওইগুলারে টাইট দিতে? খোঁজ কি মামা, টুকু দুলাগাই, টুকু দুলা ভাই, হারমোনা মানে একবার আমার উপর ছাইরা দিয়ে দেখো কি করি। ঠিক আছে, তুই পারতে থাক,
আমি বাসর করে আসি। দৌড় দিয়া বাসর ঘরে প্রবেশ করলাম। ঢুকেই দেখি আমার শোনাবো পুলিশ ম্যাম কোমরে কাপড় বেঁধে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এসেই ঠাস ঠাস। আপনারা কি ভাবছেন আমারে চর মারতেছে? না রে ভাই, তোমরা এমনি একটু বেশি বোঝো। আমার পুলিশ বউ তো ঠাস ঠাস করে দরজা লক করছে। কিরে শ্বশুরের পোলা, এখন তোর আসার সময় হলো? নিশাদ প্রচণ্ড রেগে ফসফস করতেছে, মনে হয় এক্ষুনি বোম ব্লাস্ট হবে। শোন, দেরি করে আসার অপরাধে 100 বার কান ধরে উঠবস করবি, না হয় 100টা লাঠির বাড়ি খাবি। বল কোনটা মানবি? না মানলে তোর বাসর বাদ। আমার শোনাবো পুলিশ বউ, আমি তোমার সব শাস্তি মাথা পেতে নিব, কিন্তু বাসর বাদ দিতে পারবো না। কি আর করবো, পুলিশ বউয়ের আদেশ। ধরপার উঠবস করতেই পুলিশ বউ বলল হয়েছে, আর ধরতে হবে না, শাস্তি মওকুফ করা হলো। আমি তো খুশির ঠেলায় আমার পুলিশ বড় নিয়ে একটা কাপড় ডান্স দিলাম। তারপর পুলিশ মহাপরিচালক মানে আমার বোরে বললাম, চলো না আমরা অপারেশনে বাসর রাতে স্টার্ট করি। যা শয়তান, আমার বুঝি লজ্জা করে না? নিশাত লজ্জা পেয়ে, ওরে আমার সোনা বউরে, বাসর রাতে জামাই পিটাও, ওনার আবার লজ্জা, ন্যাকামর জ্বালার বাঁচি না। তারপর আমি আর আমার পুলিশ গার্লফ্রেন্ড ঠুক্কো, এখন তো বউ, ওরে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লাম। আর টাইম লস করে কি হবে বেবি? আর টাইম লস না করে বেবি নেওয়ার অপারেশন শুরু করলাম। সকালবেলা কারো রেশমি চুলের ঘ্রাণে আমার ঘুম ভাঙলো। পুলিশিনী বউটা আমার পাগল করে দেবে। কি সাহেব, ঘুম ভাঙলো? এবার ওঠেন। না, আগে 2টা পাপি দাও, তারপরে উঠবো, না হয় উঠবো না। নো নেভার, রাতে অনেক দিয়েছি, এখন আর হবে না। ওঠো, নালে পানি ঢেলে দেবো। না, আমি পাপ্পি ছাড়া উঠবো না। 2টা দিতে পারবো না, একটা হলে রাজি। রাজি। সকাল সকাল বইয়ের চুমু, কি ফিলিংস রে বাবা। এবার উঠে ফ্রেশ হয়ে নিলাম। এখন আমি ভালো একটা জব করি, কতদিন আর বইয়ের বসে খামো? একটা পেস্টিজে তো আসছে, তাই না? এদিকে নিশাতের প্রসব পেন শুরু হয়েছে। আমরা নিশাতকে নিয়ে হসপিটালে আসলাম। নিশাতকে আইসিইউতে পাঠালাম। আমি সহ বাকি সবাই কাছে। এরই মধ্যে আইসিইউ থেকে একজন ডাক্তার বের হলেন। আমি ধরে তার কাছে গেলাম। ডাক্তার, আমার ওয়াইফের কি অবস্থা? ও ঠিক আছে তো? অবস্থা বেশি ভালো না, আমরা যে কোনো একজনকে বাঁচাতে পারবো। ডাক্তারের কথা শুনে আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। ডাক্তার বললেন, এবার বলুন, আপনি কাকে বাঁচাতে চান, সন্তান নাকি স্ত্রী? ডাক্তার, আপনি আমার নিশাদকে বাঁচান। নিশাদ বেঁচে থাকলে আমি সন্তান পাবো। আপনি ভেঙে পড়বেন না, আপনার স্ত্রী এবং সন্তান দুজনেই ভালো আছে। আপনার কিউট একটা কন্যা সন্তান হয়েছে। আমি তো খুশিতে আত্মহারা। আপনি সত্যি বলেছেন ডাক্তার। সত্যি। কিন্তু তখন মিথ্যা বললেন কেন? আসলে স্ত্রী বলতে বলেছিল, কিন্তু আমি বলতে পারলাম না, আপনি কষ্ট পাবেন বলে। এখন আপনি আপনার ওয়াইফের সাথে দেখা করতে পারেন। আমি একদৌড়ে নিশাদের কেবিনে প্রবেশ করলাম। দেখি নিশাদ বাবুটাকে চুমো খাচ্ছে। আমি নিশাদের পাশে গিয়ে মুখ গোমরা করে বসে রইলাম। কি হলো সাহেব, মন খারাপ কেন? খুশি হননি? তুমি ডাক্তারকে মিথ্যা কথা বলতে বলেছিলে কেন? জানো আমার কত কষ্ট হয়েছিল? সরি আমার জানুটা, এমন আর হবে না। আমি দেখতে চেয়েছিলাম আমার পাগলটা আমাকে কতটা ভালোবাসে, কিন্তু ডাক্তার সব গলমিল করে দিল। আমি নিশাতের কপালে চুমু খেয়ে পড়লাম, আর কখনো এমন করবে না। তারপর আমার বাবুটার দিকে তাকালাম। দেখতে অনেক কিউট, একদম মায়ের মতো। ভাবতেছি এইটারেও পুলিশ বানামো। আপনারা কি কন? ধুর, আপনারা বললেও বানামো আর না বললেও বানামো। তারপর সবাই এসে আমার বাবুকে কোলে নিল। আমার মেয়ের বয়স এখন 3 বছর, একদম মায়ের মতো রাগে। কোলে না নিলে মায়ের শুরু করে। পাঠক পাঠিকারা, তোমরা মোর মায়ের লেগা দোয়া হইল। এখন মুই আহি। তো গল্পটা এখানে শেষ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।